আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান ইজি কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা শিখব হচ্ছে ক্লাস 9-10-এর হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এটা শুধু তোমাদের 9-10 মানে নবম এবং দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না, বরং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দুই তরফা দাখিলা অর্থাৎ হচ্ছে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ হচ্ছে ডেবিট, একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। তোমাদেরকে নির্ণয় করতে হবে যে কোনগুলা ডেবিট সাইডে যাবে, কোনগুলা ক্রেডিট সাইডে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দুই তরফা দাখিলার যে হিসাব কয় প্রকার এবং কি কি জানলে তোমরা দুই তরফা দাখিলা পদ্ধতি ঠিকমতো অ্যান্সার করতে পারবা, পরীক্ষার ভিতরে কোশ্চেনটা দেখার পরে ঠিকমতো অ্যান্সার করতে পারবা, আমি সেগুলো শিখিয়ে দিই। আস্তে আস্তে আমরা সৃজনশীলের দিকে যাব। পরবর্তী পর্বগুলোতে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হিসাব কয় প্রকার। হিসাব হচ্ছে মোট 5 প্রকার। কি কি? সম্পদ, আয়, মালিকানা সত্ত্ব, দায় বা ব্যয়। হিসাব হচ্ছে এই 5 প্রকার। এই 5 প্রকারের ভিতরে 2 প্রকার যায় ডেবিট সাইডে এবং বাকিগুলা যায় ক্রেডিট সাইডে। এখন কোনগুলা ডেবিট সাইডে যায় এবং কোনগুলা ক্রেডিট সাইডে যায় এটা আমাদেরকে আগে জানতে হবে। প্রথমে হচ্ছে সম্পদ আর ব্যয়, এই দুইটা যখন বৃদ্ধি পায়, যখন বৃদ্ধি বেড়ে যায়, বৃদ্ধি মানে একটা হচ্ছে বৃদ্ধি, একটা হচ্ছে হ্রাস। বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে যাওয়া, হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া। তো বৃদ্ধি যখন পায়, এই সম্পদ আর ব্যয় যখন বৃদ্ধি পায় তখন এটা যায় ডেবিট সাইডে। আর যখন হ্রাস পায় তখন এটা যায় ক্রেডিট সাইডে। সিআর মিনস ক্রেডিট আর ডিআর মিনস ডেবিট। আর বাকিগুলা মানে আয়, মালিকানা সত্ত্ব আর দায়, এগুলো যখন বৃদ্ধি পায় মানে বাড়ে, তখন হয় ক্রেডিট। মানে এটার ঠিক উল্টাটা হয়, তখন হয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট, আর যখন হ্রাস পায় তখন হয় ডেবিট। যখন হ্রাস পাবে তখন হবে ডেবিট। তো মনে রাখতে হবে আমাদের হিসাব কয় প্রকার। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তো আসতে পারে যে হিসাব কয় প্রকার। হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? সম্পদ, আয়, মালিকানা সত্ত্ব, দায়, ব্যয়। এই 5 প্রকারের ভিতরে 2 প্রকার যায় ডেবিট সাইডে, বাকিগুলা যায় ক্রেডিট সাইডে। তো সম্পদ আর ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন এটা যাবে ডেবিট সাইডে, আর যখন হ্রাস পাবে তখন যাবে ক্রেডিট সাইডে। আয়, মালিকানা সত্ত্ব, দায় যখন বৃদ্ধি পাবে তখন যাবে ক্রেডিট সাইডে, আর যখন হ্রাস পাবে তখন যাবে ডেবিট সাইডে। এটার জন্য তোমরা একটা শর্ট জিনিস মনে রাখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে সব আর আদম। সব মানে কি আর আদম মানে কি? সতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়। তো মনে রাখতে হবে আমাদের সব যখন বৃদ্ধি পাবে তখন যাবে ডেবিট, বৃদ্ধি পাইলে ডেবিট। এই শর্টকাটটা তোমরা মনে রাখতে পারো যে যখন বৃদ্ধি পাবে তখন এটা ডেবিট সাইডে চলে যাবে। এই সব যখন আবার হ্রাস পাবে তখন এটা ক্রেডিট সাইডে যাবে। এটাই হচ্ছে একটা শর্ট পদ্ধতি, এটা তোমরা মনে রাখতে পারো। আর আদম, সরে আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব, এই আদম যখন বৃদ্ধি পায় তখন যাবে ক্রেডিট সাইডে, আর যখন হ্রাস পাবে তখন যাবে ডেবিট সাইডে। এটা তোমরা মনে রাখতে পারো যে সব মানে কি? সতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়। সব যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, আর যখন হ্রাস পায় তখন হচ্ছে ক্রেডিট। আদম মানে কি? সরে আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। আদম যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট, আর যখন হ্রাস পাবে তখন হচ্ছে ডেবিট। এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানলে, যেগুলো আমি লিখে রাখছি। তো এগুলা জানলে তোমরা দুই তরফা দাখিলাটাকে আরো সুন্দরভাবে নির্ণয় করতে পারবা। এখানে আমি আরো কিছু জিনিস লিখে রাখছি, এগুলা জানলে দুই তরফা দাখিলা আরো সুন্দর করে নির্ণয় করা যাবে। তো আমি বলি আর বোঝাই দিচ্ছি যে প্রথমে 1 নম্বরে লিখছি আমার কাছে যা আসবে সব ডেবিট
যেই নামে আসবে ওই নামটাকে ডেবিট দিকে লিখতে হবে। আমার কাছে যা আসবে সেটা যাই হোক, আমার কাছে পাওনাদার আসতে পারে, আমার কাছে নগদ অর্থ আসতে পারে, যেটাই আসুক সেটাই ওই যে বাড়লে ডেবিট সাইডে। তো আমার কাছে মনে রাখবা, যখনই তুমি সোজা জিনিস মনে রাখবা যে আমার কাছে আসলেই ডেবিট, আমার কাছ থেকে গেলেই ক্রেডিট। তো আমার কাছে যা আসবে সেটাই হচ্ছে ডেবিট, আর যেই নামে আসবে আমরা ওই নামটাকে ডেবিট সাইডে লিখবো। কোন নামটাকে লিখবো? যেই নামটা আমাদের কাছে আসা ধরা দিবে ওই নামটাকে আমরা ডেবিট সাইডে লিখবো। আচ্ছা, নাম্বার 2, আমার কাছ থেকে যা চলে যাবে সব ক্রেডিট, যেই নামে যাবে ওই নামকে ক্রেডিট দিকে লিখতে হবে। দেখো, আমার কাছে যে সবসময় সবকিছু আসবে বিষয়টা এমন না, আমার কাছ থেকে চলেও যেতে পারে। আর যখন আমার কাছ থেকে চলে যাবে তখন সেটাকে আমরা ক্রেডিট দিকে লিখব। আর যেই নামটা আমার কাছে এসে ধরা দিবে, মানে যেই নামটা আমাদের কাছ থেকে চলে যাবে, যে নামে যাবে ওই নামটাকে আমাদের ক্রেডিট দিকে লিখতে হবে। নাম্বার 3, সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। সম্পদ বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট। সম্পদকে আমরা কি নামে লিখবো? মনে রাখতে হবে, সম্পদকে আমরা সবসময় কি নামে লিখবো? সম্পদ নামে লিখবো। সম্পদ কি হইতে পারে? আসবাবপত্র আমার কাছে সম্পদ হইতে পারে। আর কি হইতে পারে? যন্ত্রপাতি আমার কাছে সম্পদ হইতে পারে। তো সম্পদটাকে, আসবাবপত্রকে আমরা আসবাবপত্র নামে লিখবো, যন্ত্রপাতিকে আমরা যন্ত্রপাতি নামে লিখবো। মনে রাখতে হবে, সম্পদকে কি নামে লিখবো? সম্পদ নামেই লিখবো। এবং সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। আচ্ছা, সকল খরচ বা ব্যয় হিসাবে ডেবিট দিকে বসে, খরচকে খরচ নামে লিখতে হবে। সকল খরচ বা ব্যয় হিসাবের কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। আর খরচকে আমরা সবসময় খরচ নামে লিখতে পারবো। খরচ কি হইতে পারে? বিজ্ঞাপন এক ধরনের খরচ হইতে পারে, বেতন আমার এক ধরনের খরচ হইতে পারে, কারণ প্রতিষ্ঠানে কর্মচারী কাজ করবে, আমার তাদেরকে বেতন দিতে হবে, যার কারণে আমার নগদ অর্থের পরিমাণ, তো বেতন দিচ্ছি, আমার নগদ অর্থের পরিমাণ কমে যেতেছে, তো নগদ টাকা চলে যেতেছে, এটাও আমার এক ধরনের ব্যয়, কারণ কর্মচারীকে আমি বেতন প্রদান করতেছি, বিজ্ঞাপন রান করতেছি, মানে বিজ্ঞাপন চালাচ্ছি, এটা আমাদের জন্য একটা ব্যয়। আর ব্যয় সবসময় হিসাবে ডেবিট দিকে বসে। আর খরচকে, মানে ব্যয়কে আমরা সবসময় ব্যয় নামে লিখব। সকল আয় হিসাবের ক্রেডিট দিকে বসে, আয়কে আয় নামে লিখতে হবে। সকল আয় হিসাবের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। আর আয়কে আমরা সবসময় আয় নামে লিখব। যেমন খরচকে আমরা খরচ নামে লিখব, তেমনি আয়কে আমরা আয় নামে লিখব। নাম্বার 6, ক্রয় সবসময় ডেবিট দিকে বসে। ক্রয়ের সাথে সম্পর্ক কার? পাওনাদারের। ক্রয় হিসাবের কোন দিকে বসবে? ক্রয় হিসাবের ডেবিট দিকে বসবে। আর ক্রয়ের সাথে সম্পর্ক কার থাকবে? পাওনাদারের সবসময় ক্রয়ের সাথে সম্পর্ক থাকবে। এটা ক্রয় যেহেতু হিসাবের ডেবিট দিকে বসবে, তাহলে বোঝাই যাচ্ছে যে বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে বসবে। আর বিক্রয়ের সাথে সম্পর্ক কার? বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারের। আচ্ছা, দেনাদারের থেকে যে টাকা আদায় করা যায় না তাকে অনাদায়ী পাওনা অথবা কুরিন বলে। তো আমরা সাধারণত দেনাদারের কাছ থেকে পাই, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে দেনাদারের কাছ থেকে আমরা টাকা উত্তোলন করতে পারি না, টাকা আনতে পারি না। তো যেই টাকাটা আমরা দেনাদারের কাছ থেকে আনতে পারবো না বা দেনাদারের কাছ থেকে পাবো না, তাকে আমরা অনাদায়ী পাওনা অথবা কুরিন বলবো। নাম্বার 9, আমরা দেনাদার হতে পাই, পাওনাদারকে দেই। দেনাদার হতে কি করি? আমরা সবসময় দেনাদার হতে অর্থ পাবো, দেনাদারের কাছ থেকে টাকা নিব, নগদ অর্থ নিব। আর পাওনাদারদেরকে আমাদের কি করতে হবে? টাকা দিতে হবে। মনে রাখবা, তোমার কাছে কি আসতেছে আর তোমার কাছ থেকে কি চলে যাচ্ছে। নাম্বার 10, মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। মালিক যখন দিবে তখন মূলধন। আর সবসময় যে মালিক দিবে বিষয়টা এরকমই না, মালিক উত্তোলনও করতে পারে, মালিক প্রতিষ্ঠান থেকে কিছু উঠাইও নিতে পারে। আর মনে রাখবা, মালিক দুইটা জিনিস উঠাইতে পারে, এক নগদ অর্থ, 2 পণ্যদ্রব্য। তো মালিক যখন দিবে তখন সেটা প্রতিষ্ঠানের জন্য হবে মূলধন, আর মালিক যখন প্রতিষ্ঠান থেকে নিবে সেটা হবে উত্তোলন। আর উত্তোলন মালিক দুইটা জিনিস করে, এক নগদ অর্থ, 2 পণ্যদ্রব্য। নাম্বার 11, ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। আর বিক্রয় করলে কি হবে? আয় হবে। এই 11টা জিনিস মনে রাখতে হবে। ইনশাল্লাহ আমি সামনে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখিয়ে দিব এবং সৃজনশীলের দিকে আঁকাবো। তো তোমরা এই পর্বগুলো ভালো করে দেখবে, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে পাশে থাকবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।